الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. বিয়ানীবাজার উপজেলা পৌরসভা জামাত ইসলামী আয়োজিত আজকের এই জনশক্তি ও সুধী সমাবেশের সংগ্রামী সভাপতি, বিয়ানীবাজারের মানুষের অত্যন্ত প্রিয়জন জননেতা মাওলানা ফয়জুল ইসলাম, মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে আজকে যার আগমনে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, জাতীয় নেতা, যাকে এখন বাংলাদেশের মানুষ এক কথায় মানবিক নেতা হিসেবে বেশি চিনেন। তিনি, আপনারা জানেন, স্মরণকালের ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার পর গত পরশু আপনারা দেখেছেন ঢাকায় একটা বিমান দুর্ঘটনা ঘটেছে। একটি স্কুলের উপরে বিমান আছড়ে পড়ে ইতিমধ্যে ৩২ জনের উপরে শিশু মারা গিয়েছেন, ১৫০ শতাধিক কিংবা তার চেয়ে বেশি শিশু এবং শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন। তিনি শোনামাত্র কেন্দ্রীয় অফিসে ছিলেন, সেখানে তার ব্যস্ততাকে সংক্ষিপ্ত করে সেক্রেটারি জেনারেলকে সাথে নিয়ে লক্ষ জনতার হৃদয় বিদারক যে অবস্থা ছিল, উত্তরা এলাকায় আধুনিক হাসপাতালে ছুটে এসেছেন। আমরা আছি কি নাই তিনি সেটি তোয়াক্কা করেন নাই। জনগণের প্রতি তার যে আস্থা এবং ভালোবাসা, তিনি জানেন যে তিনি গেলে জনগণ তাকে স্বাগত জানাবে। আমরা অপর পাশে ছিলাম, আমরা জানবার আগেই তিনি তার টিমকে নিয়ে আধুনিক হাসপাতালে ঢুকে পড়েছেন এবং সেখানকার অসুস্থ রোগীদের দেখেছেন। তারপরে তিনি বার্ন ইউনিটে গিয়েছেন ঢাকা মেডিকেলের, সেখানেও তিনি রোগীদের দেখেছেন। তার এত দ্রুত সাড়া দেওয়ার মূল কারণ ছিল তার নির্দেশে ঢাকা মহানগরীতে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসের একটা বড় আয়োজন আমরা করেছি। প্রায় ২ ডজন অ্যাম্বুলেন্স আছে। তিনি দেখতে চেয়েছিলেন যে এই মুহূর্তে কি কি সহযোগিতা দরকার রোগীদের জন্য, ডাক্তার দরকার কিনা। তার অধীনে হাজার হাজার ডাক্তার আছেন, তার অধীনে অসংখ্য হাসপাতাল আছে। তিনি নির্দেশ দিলে তারা বিনা খরচে ফ্রি চিকিৎসা করবে। এগুলো দেখার পর তিনি আমাদেরকে নির্দেশ দিলেন দ্রুত। তিনি ২০ জন প্লাস্টিক সার্জনকে নির্দেশ দিলেন ওই অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানোর জন্য। সমস্ত ব্লাড ডোনারদেরকে নির্দেশ দিলেন পাশে দাঁড়ানোর জন্য। অ্যাম্বুলেন্স সেবাগুলো পাশে দাঁড়ানোর জন্য তিনি নির্দেশ দিলেন। আমরা ঢাকা মহানগরী থেকে আমাদের সর্বশক্তি নিয়ে তার নির্দেশ বাস্তবায়নে আমাদের অসুস্থ সেই মাসুম বাচ্চাগুলোর পাশে, শিশুদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। সংগ্রামী ভাইরা আমার, সেই আমাদের প্রিয় নেতা জননেতা ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত, আমাদের আপনজন, আমাদের প্রিয়জন, দেশবাসী, যাকে তাদের মুক্তির দূত হিসেবে বিবেচনা করে আগামী বাংলাদেশ যার নেতৃত্বে দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ, তিনি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। তিনি বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা, পুরাতন ফ্যাসিবাদ ৫৪ বছর যেটা জেঁকে বসেছিল সেটাকে আমরা সম্মিলিত প্রয়াসে প্রতিরোধ করেছি, বিদায় দিয়েছি। এখন তিনি বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আরেকটা অভ্যুত্থান হবে এবং সেই অভ্যুত্থানে বাংলাদেশ জয়ী হবে। এবং ইনশাআল্লাহ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ জামাত ইসলামীর লক্ষ কোটি জনতা এবং দেশবাসী মিলে আমরা সেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য স্লোগানে আর মিছিলে কোনো কাজ হবে না। সেটার জন্য জামাতের কর্মীদেরকে, জামাতের ভোটারদেরকে জনগণের কাছে গিয়ে বিগত ৫৪ বছরের রাজনীতির ব্যর্থতাগুলো তুলে ধরতে হবে। বিগত ৫৪ বছরের রাজনীতির সবচাইতে বড়
জাতির জন্য ক্যান্সার হিসেবে যেটি ছিল সেটি হলো সর্বস্তরে দুর্নীতি। একটা শিশু জন্ম নেওয়ার পর তার জন্ম নিবন্ধন সনদ থেকে শুরু করে হেন কোনো কাজ নেই বাংলাদেশে যেটা ঘুষ ছাড়া করা যায়, দুর্নীতি ছাড়া করা যায়। এই দুর্নীতি নামক ক্যান্সারকে যদি আমরা বিদায় দিতে না পারি, বাংলাদেশে আমরা উন্নতি কখনো দেখব না। সুতরাং জামায়াত ইসলামের সংগ্রামী আমির যে আহ্বান আমাদের উপরে জানিয়েছেন, এই আহ্বান ইসলামী নৈতিকতার আলোকে, ইসলামের শিক্ষার আলোকে তিনি একটি আদর্শবাদী, একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা হিসাবে, জাতীয় নেতা হিসাবে আমাদের প্রতি যে আহ্বান জানিয়েছেন, এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা আমাদের জন্য অবশ্যই কর্তব্য। ঠিক কিনা বলেন? তিনি যে আহ্বান জানিয়েছেন, এই আহ্বান বাস্তবায়ন করার জন্য ঘরে ঘরে গিয়ে নারী, পুরুষ, যুবক, ছাত্র, শ্রমিক, কৃষক, আবাল বৃদ্ধ বনিতাকে ঘরে ঘরে গিয়ে তার এই বিপ্লবের ডাক, নয়া বিপ্লবের যে আহ্বান, এটা পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের কষ্ট স্বীকার করা দরকার, ত্যাগ স্বীকার করা দরকার, গণসংযোগ করা দরকার, দাওয়াতি কাজ করা দরকার, যে ধরনের পরিশ্রম করা দরকার, বিয়ানীবাজারবাসী আপনারা কি তার জন্য তৈরি আছেন? কারা কারা আছেন দেখি হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আমিরে জামাতের কথাকে আমাদের জীবনের জন্য অবশ্য কর্তব্য ধরে নিয়ে আমরা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে আমরা ছড়িয়ে পড়ব। জনগণকে আমরা ঐক্যবদ্ধ করব। বাংলাদেশের জনগণকে যদি আমরা দুর্নীতির কথা বোঝাই, আমার দৃঢ় বিশ্বাস এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের একজন মানুষও পাওয়া যাবে না যে বলবে যে আমি দুর্নীতির পক্ষে। পাওয়া যাবে? সুতরাং দুর্নীতির বিরুদ্ধে যেহেতু সবাই আছে, আর দুর্নীতি বন্ধ করার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাদের অ্যারেঞ্জমেন্ট আছে? যেসব রাজনৈতিক দল তাদের দলীয় নেতা কর্মীদেরকে চাঁদাবাজি থেকে রক্ষা করতে পারে না, টেন্ডারবাজি থেকে বিরত রাখতে পারে না, সামান্য খাওয়া নিয়ে ঝগড়া হয়, সিট নিয়ে ঝগড়া হয়, পদ নিয়ে ঝগড়া হয়, এবং যাদের অতীত ইতিহাস হলো দুর্নীতির ইতিহাস, সেই ধরনের কোন রাজনৈতিক দলের পক্ষে দুর্নীতি মুক্ত করা সম্ভব? জামায়াত ইসলামী 2 জন মন্ত্রী দিয়েছিল, 3টা মন্ত্রণালয় চালিয়েছিলেন। বাংলাদেশের কোন সাংবাদিক, বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের কোন দুদক, কারো পক্ষে সম্ভব হয় নাই 1 পয়সার দুর্নীতি সামনে আনা। সুতরাং এই দলের একটা অ্যারেঞ্জমেন্ট আছে লোক তৈরি করা। আমরা ইসলামী ব্যাংকিং পদ্ধতি তৈরি করেছি, লোক তৈরি করেছি, আমরা শিক্ষা ব্যবস্থায় লোক তৈরি করেছি, আমরা সংস্কৃতিতে লোক তৈরি করেছি, অর্থনীতিতে আমরা লোক তৈরি করেছি, রাজনীতিতে আমরা লোক তৈরি করেছি। ডিগবাজি জামাত ইসলামীর লোকেরা খায় না, দেশ থেকে জামাত ইসলামীর লোকেরা পালায় না। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ঢাকায়, সারা বাংলাদেশে আমরা বুক চিতে দিয়ে, গগন বিদারী স্লোগান দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে আমরা মোকাবেলা করেছি। সুতরাং এরকম একটা সাহসী, দায়িত্বশীল এবং দূরদর্শী যে রাজনৈতিক দলকে ঢাকায় বলা হয়েছিল, 2টা রাজনৈতিক দল একসাথে মিটিং ডাকলো। আওয়ামী পুলিশ বাহিনী, গোপালগঞ্জের পুলিশ বাহিনী বলল, মৌলবাদী জামাতকে আমরা রাস্তায় নামতে দেব না। জামাত ইসলামের দায়িত্বশীলদের পক্ষ থেকে বলা হলো আমরা নামবো। আমরা নেমেছিলাম, গুলি চালানো হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল, টিয়ার গ্যাস ছোড়া হয়েছিল, লাঠি চার্জ করা হয়েছিল। যার উপরে লাঠি পড়ে সেই শুধু একটু কাইত হয়, আবার সোজা হয়ে দাঁড়ায়। গুলিকে নিজে নিজে ব্যান্ডেজ করে সে ময়দানে টিকে থেকে প্রমাণ করেছে গুলি করে জামাত শিবিরকে দমানো যাবে না। আমরা প্রোগ্রাম করেছিলাম। বিপরীত পক্ষে আরেকটা সবার খবর জানেন, শুধু টিয়ার শেল মারার সাথে সাথে কে কোন দিকে পালাবে কোনো হুঁশ নাই। এরকম দুর্বল রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশ গড়া যাবে না। এই দেশ অন্যরা কেড়ে নিয়ে চলে যাবে। অতীতে ইতিহাস আছে, প্রেসিডেন্ট হয়েছিলেন, বিভিন্ন কিছু হয়েছিলেন, এরশাদ আইসা 7 মাসের মাথার কাছে চলে যান, লাগবে না। এরকম দুর্বল রাজনৈতিক দল আর নেতৃত্ব দিয়ে বাংলাদেশ গঠন করা যাবে না। 54 বছরের পোড় খাওয়া যে রাজনৈতিক দল, যারা কেনাবেচার শিকার হয়নি, যারা দেশ ছেড়ে পালায়নি, যারা শহীদ হয়েছে, যারা দেশের জনগণকে এই বিপদের সময় জনগণের পাশে দাঁড়িয়েছে, সেই ধরনের মানবিক
দায়িত্বশীল, সুশৃঙ্খল, সাহসী রাজনৈতিক দল এবং নেতৃত্বের মাধ্যমেই শুধু আগামীর বাংলাদেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করা সম্ভব। সংগ্রামী ভাইরা আমার, আমি আজকে বেশি কথা বলবো না, আমি তো আজকে মেজবান। আমাদের সম্মানিত আমিরে জামাত কথা বলবেন, ইসলাম মবজু ভাই কথা বলবেন। আমি সংগঠনের নির্দেশে গত 2-2.5 বছর থেকে, এর আগেও তো আমি ছিলাম, আসছি সাবি আন্দোলনে, আমি আমিরে জামাতের পাশে থেকে নেতৃত্ব দিয়েছি, আপনারা জানেন। এটা ছিল 4 দলীয় জোট সরকার গঠনের ভিত্তি। আমি রাজপথে আন্দোলন করেছি। আমি মৌলভীবাজারের শিবিরের 3 বছর জেলা সভাপতি ছিলাম। সিলেটে আমি 1 বছর জেলা সভাপতি ছিলাম, 2 বছর মহানগরী সভাপতি ছিলাম। তারপর আমি কেন্দ্রে গিয়েছি। আমি এই জনপদে প্রচুর বিচরণ করেছি, আমাকে আপনারা চিনেন। আমি বলতে চাই, সংগঠন বলেছে বলে আমি এসেছি। আমি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রবাসী অধ্যুষিত এই জনপদ এত দুঃখিনী, রাস্তা নাই, ঘাট নাই, বিয়ে করার জন্য যদি একটা গাড়ি নিয়ে বের হবে, বিয়ানীবাজারের আমি শিলাবৃষ্টির পরে একটু বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করলাম, অবাক কাণ্ড, কোনো রাস্তা নাই। আর যে রাস্তাগুলো আছে, আমার মায়েরা রাস্তায় প্রসব করেছে, আপনারা সাংবাদিকরা সেগুলো রিপোর্ট করেছে। সুতরাং বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষ যদি রাস্তাঘাট চান, এটা প্রবাসী অধ্যুষিত এলাকা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা তাদের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে তারা চালায়। আর এখানে আমরা কোনো রাস্তা নাই, ঘাট নাই। একটা কলেজ আপনারা যাইয়া দেখেন, বিয়ানীবাজার কলেজ হলো এতদ অঞ্চলের সবচেয়ে প্রবীণ পুরাতন একটা কলেজ, 10 তলা বিল্ডিং। এটা এখন ইয়ানফসি করতেছে। এর চাইতে লজ্জার, এর চাইতে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমাকে ভোট দিন, এটা আমি বলবো না। আপনারা যারা ক্যান্ডিডেট হবে, তাদের মধ্য থেকে যদি সমাজে শান্তি চান, যদি সমাজে ভালো চান, যদি সমাজের উন্নতি চান, তাহলে আপনারা আপনাদের বিবেক কাজে লাগিয়ে, সে যে দলেরই হোক, ভালো মানুষটাকে, দায়িত্ববান মানুষটাকে, পরীক্ষিত মানুষটাকে, যে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এবং বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত নাই, এমন একজন ভালো মানুষকে নির্বাচন করবেন, সে যে দলেরই হোক। আমাকে ভোট দেওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো না। আপনারা শুধু বিবেকটাকে পরিহার করবেন না। যদি দেশের ভালো চান, নিজের ভালো চান, নিজের ভবিষ্যৎ যদি ভালো চান, তাহলে আপনারা দেখেছেন ইতিমধ্যে, আমি কোনো জনপ্রতিনিধি না, কিন্তু বিয়ানীবাজার গোলাপগঞ্জের এমন কোনো রাস্তা নাই যেটা আমার কম্পিউটারের মধ্যে নাই, আলহামদুলিল্লাহ।